আমার কিন্তু ভয়ে প্রাণ যায়। এখানে কুমির আছে। এই যে পেয়ে গিয়েছি আইজুল ভাইকে। ভাই আমার পেছনে মোটর সাইকেলে যাচ্ছে। ভাবি নিশ্চয়ই ভালো আছেন? নদীমাতৃক আমাদের এই বাংলাদেশের বিভিন্ন নদীর তীরে গড়ে উঠেছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষের বসবাস, যেখানে নেই কোনো যানজট, নেই কোনো ব্যস্ততা, শুধুই রয়েছে নীরবতা। ঝড়, দুর্যোগ, বন্যা, প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় এই গ্রামের মানুষের। সরলতা, কঠোর পরিশ্রম এবং হার না মানা মানসিকতা নিয়ে টিকে আছে যুগ যুগ ধরে এই গ্রামের মানুষ। আজ আমরা রাজশাহী শহরের সীমান্তবর্তী চরখানপুর গ্রামের মানুষের জীবনযাপন ঘুরে ঘুরে দেখব। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী থেকে। সেদিন সকালে রাজশাহী শহরের হোটেল হেভেন থেকে বেরিয়ে সকালের নাস্তা সেরে অটো নিয়ে রওনা দিই রাজশাহী শহরের পদ্মা গার্ডেনের বড়কুটির ঘাটের উদ্দেশ্যে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বড়কুটির ঘাট পর্যন্ত আমাদের ভাড়া নেয় 30 টাকা। রাজশাহী শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, তাই আমাকে সবসময় মুগ্ধ করে এই রাস্তার সৌন্দর্য। আমার পেছনে হচ্ছে পদ্মা গার্ডেন আর এটি হচ্ছে বড়কুটির ঘাট। এই তো কিছু বছর পূর্বেই এই স্থানে সরাসরি নৌকা আসতো, এখান থেকেই চলে যাওয়া যেত চরখানপুরে। বর্তমানে চর পড়ে যাওয়ার কারণে ঘাটটা একটু দূরে চলে গিয়েছে। এই বড় কুটির ঘাটে এসে আমাকে 10 টাকা এখানকার যাতায়াতের টোল দিতে হয়েছে। রাজশাহী শহরের আইবাদ টিবাদ থেকেও চরখানপুরে যাওয়া যায়, কিন্তু সেটির নৌকা রিজার্ভ করে নিয়ে যেতে হয়, সেখানে খরচটা একটু বেশি। বড়কুটির ঘাট দিয়ে স্থানীয় লোক যাতায়াত করে, তাই স্বল্প মূল্যে যেতে চাইলে এই ঘাটই ব্যবহার করাই উত্তম। ঘাটে পৌঁছানোর পরে দেখি কোনো নৌকা নেই, দুইজন মানুষ অপেক্ষা করছে নৌকার জন্য। একজন মাছ নিয়ে যাবে চরখানপুরে বিক্রি করার জন্য, আমরা অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করতে চরখানপুর থেকে একটি যাত্রীবাহী নৌকা ঘাটে এসে ভিড়ে। নারী এবং পুরুষ উভয়ই আছে এই নৌকায়। কিছু মানুষ এখানে বাজার করতে আসছে, আবার কিছু মানুষ এখানে বিক্রি করে আবার চরখানপুরে ফিরে যাবে বিকালে। অনেক সময় অপেক্ষা করার পর সকাল 8:50 পদ্মা গার্ডেনের বড়কুটি ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হলো। অবশেষে আজকে আমরা যাচ্ছি সেই রাজদুল ভাইয়ের চরখানপুরে। বিষয়টা কিন্তু একটা রোমাঞ্চকর। অনেক দিন আশা করছিলাম যে যাব চরখানপুরে, যাওয়া হচ্ছিল না, সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। পেছনে রেখে যাচ্ছি আমরা রাজশাহী শহর, আর এই হচ্ছে ভয়ঙ্কর পদ্মা নদী। পদ্মা নদীর পাড় থেকে যেমন দেখা যায় এই নদী ভয়ঙ্কর, কিন্তু এই ভেতরে যতই যাচ্ছি ততই যেন আরও ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি। এত কিন্তু ভাবিনি যখন পাড়ে ছিলাম। সত্যি উত্তাল এক নদী পদ্মা। আমরা যাচ্ছি দুইজন, তাই আমাদের ভাড়া জনপ্রতি 150 টাকা করে। নদী পার হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খরস্রোতা পদ্মা পাড়ি দেওয়া অতটা সহজ নয়। দীর্ঘ 20 মিনিটের একটা নৌকা ভ্রমণ শেষে চলে এলাম চরখানপুরের ঘাটে। এই ছিল আমাদের নৌকা। এ পাশে আবার নৌকা প্রস্তুতি নিচ্ছে, ওরা চলে যাচ্ছে, ওই পারে যাবে। আর আমাদেরকে এরকম পানির ভিতর নেমে যেতে হয়েছে। এই হচ্ছে হাতে জুতা। ঘাটে পৌঁছানোর পর এখান থেকে মোটরসাইকেলে যেতে হবে চরখানপুর, ভাড়া জনপ্রতি 100 টাকা। চরখানপুর থেকে একটি মোটরসাইকেল আসে ঘাটে, তখনই ঘটে যায় এক মজার ঘটনা। এই যে চরে আসলো। আসসালামু আলাইকুম ভাইয়া, চলে যাচ্ছেন? চরে আসছেন না আজিজুল ভাই? মানে রাজশাহী যাবেন? আমি তো আপনার উদ্দেশ্যে আসলাম, যশোর থেকে আসছি। এই সেই আজিজুল ভাই, ভাই মনে হয় রাজশাহীতে যাচ্ছে, ফিরে খড় নিয়ে আসছে। এটি খুব সম্ভব রাজশাহীতে যাবে। এই যে এই সেই ট্রাক্টর, যেটি হচ্ছে এই এলাকার সবচেয়ে নির্ভরযোগ্য বাহন। ভাই আমার পেছনে মোটর সাইকেলে যাচ্ছে, আমরা যাচ্ছি এরকম। এই চরখানপুরে পেয়ে গেলাম ভাইকে। আসলে এটির
ভাষা অতুলনীয়, বা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সেই চরখানপুর যাচ্ছি। এটা তো ভারতের ভিতরে না, এটা এটা বাংলাদেশের ভিতরে। এই যে এইদিকে ডান দিকে ভারত আছে, ডান দিকে ভারত, সামনে যে দেখতে হবে। সামনে গিয়ে যেতে হবে। ভয়ঙ্কর পদ্মা পেরিয়ে ঘাটে আসার পর এরপর মোটরসাইকেলে যেতে হয় চরখানপুরে। স্থানীয়রা কেউ কেউ পায়ে হেঁটেও যাতায়াত করে এই পথ। এপারে বাংলাদেশ ওপারে ভারত, বিস্তীর্ণ মাঠ পেরিয়ে যেতে হয় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চরখানপুরে। ওই যে এখানে ভারতের ক্যাম্প, ওই যে ইন্ডিয়ান ক্যাম্প। এই যে সবুজ নীল যে ঘরটা দেখা যাচ্ছে ওটা। যেতে যেতে আজিজুল ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। বান্দরবানে গেছিলেন না? হ্যাঁ, বান্দরবান। হ্যাঁ, ওয়াও। তারপর সনাতন পাহাড়, আপনার ওই যে আরেকটা জিনিস হয়েছে যে আসাম হয়েছে আপনার ওই মিঠামাই পার হয়ে যায়। ভাই আলী কদম গেছে, ডিম পাহাড় গেছে, কিন্তু আমি যাইতে পারিনি। অন্যান্য জায়গায় গিয়েছি, কিন্তু আলী কদম, ডিম পাহাড় বা আসাম এই পর্যন্ত কিন্তু আমি যাওয়া হয়নি। আসাম তো হলে সিলেট থেকে খাড়া উত্তরে। হ্যাঁ হ্যাঁ, এই যে গরু চড়াচ্ছে। এক আকাশ দুই দেশ, বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী নোমাসল্যান্ডে দুই দেশেরই মানুষেরা এখানে চাষাবাদ করে এবং গরু চড়ায়। এইরকম দুর্গম একটা স্থানে যাচ্ছি। আমি এর পূর্বে কখনো চরে আসিনি। এই যে ছোট্ট একটা বাচ্চা মোটরসাইকেল নিয়ে গেল। ভাসতে আপনার এই যে হ্যাঁ, কি কন্ট্রোল রে ভাই। এরকম পাটাতনের ব্রিজ করা, এখানে যদি একটি, আমাদের খুব কষ্ট হয় এই জায়গাতে একটা ব্রিজ, এখানে যদি একটি ব্রিজ করে দিত তাহলে অনেক সুবিধা হতো। এরকম বাঁশ এবং কাঠের তৈরি ব্রিজ, খুব কষ্ট আমাদের, খুবই কষ্ট। এই চরখানপুরে যাওয়ার জন্য অনেক কষ্ট করে ভাইরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। যদি সামান্য কিছু হয় তাহলে কিন্তু একবারই পদ্মা নদীতে পড়ে যাব। আর কি উঁচু, কি কন্ট্রোল রে ভাই। উঠে গেলাম, প্রবেশ করলাম চরখানপুর। স্বাগত জানাচ্ছি চরখানপুর থেকে। অনেক দিনের ইচ্ছা এই চরখানপুরে আসব, অবশেষে চলে এলাম চরখানপুর। চরখানপুরে পৌঁছানোর পর আমাদের গন্তব্য আজিজুল ভাইয়ের বাড়ির দিকে। ছোট্ট ছোট্ট একচালা টিনের বাড়ি দেখে বোঝা যায় এরা প্রকৃতির সাথে যুদ্ধ করে ক্লান্ত। এখানে নেই কোনো যানজট, নেই কোনো কোলাহল, শুধুই রয়েছে নীরবতা। এই সেই বাড়ি, যে বাড়িতে থাকেন আমাদের সবার প্রিয় সহজ সরল আজিজুল ভাই। এই হচ্ছে সেই বাড়ি। প্রবেশ করলাম বাড়িতে, পরিবারের সহ আছে। আসসালামু আলাইকুম। ভাবি নিশ্চয়ই ভালো আছেন? অনেক ভিডিও দেখছি, সালাউদ্দিন সুমন ভাই বা ফিজ ভাই। বাড়িতে প্রবেশ করতে ভাবির ব্যবহার দেখে আমি অবাক। মনে হচ্ছে ভাবি যেন আমার পূর্ব পরিচিত। মানুষদের বসতে দেওয়ার জন্য বাড়ির বাইরে এরকম সুন্দর বারান্দা তৈরি করেছেন। প্রবেশ করি বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখা মেলে কুলসুমের। কুলসুম, চিনে ফেলছি। তুমি কেমন আছো? ভালো আছি। কিসে পড়ে জানো তুমি? ক্লাস 5-এ। এই হচ্ছে আজিজুল ভাইয়ের ছোট মেয়ে। দেখতে সহজ সরল হলেও খুবই ট্যালেন্ট। এই সেই বাড়ি, আজিজুল ভাইয়ের বাড়ি। এপাশে একটি ঘর এবং এই হচ্ছে একটি ঘর। এই চরে এরকম এরা বসবাস করতে হয়। এই সেই রান্নাঘর। কতবার যে সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও দেখছি। এই সেইখানে ভাই রান্না করছে, তারপরে ভাইয়া খাচ্ছে। এই হচ্ছে ঘর। বর্তমানে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে না? এই চরে বছরে একবার ধান চাষ হয়, তাই কিছুদিন পূর্বে এই ধান সংরক্ষণ করেছে সারা বছরের জন্য। বাড়ির বাইরে মাটি থেকে 2 থেকে 3 ফুট উঁচু করে গরুর খাবার পল বা খ্যার সংরক্ষণ করা হয়েছে। পাশে 2টি গরুও বাঁধা রয়েছে। গরুর স্বাস্থ্য দেখে আমি অবাক। অল্প জায়গা হওয়ার কারণে সব কাজই এই জায়গার ভিতরেই সারতে হয়। বাইরে হচ্ছে টিউবওয়েল, আর এই হচ্ছে ঘর, ছোট্ট একটি ঘর। চরে কিন্তু এরকম ছোট্ট ঘর বাঁধা ছাড়া সম্ভব নয়। ভাই এই যে ঘর বাড়ি,
এই বাড়ি তো ঝড় যখন আসে তখন তো মনে হয় ভেঙে যায় না? ওই তো ঝড়ের লেগে তো উঠছে না ঘর। ও মানে ভাই পাকা বাড়ি করার ইচ্ছা আছে তাহলে। আচ্ছা, যে শহরে যে জমিটা নিছেন সেটা সেটা ওটার বাড়ি করবো। ওটা বাড়ি করবেন। এই যে ভাই ফ্যানের ব্যবস্থা করছে। বাড়ি পৌঁছানোর পরই ভাবির ব্যস্ততা বেড়ে যায়। তিনি আমার জন্য কিছু খাবার পাঠিয়েছেন। এদিকে আজিজুল ভাই তার নাতি নাতনিদের সাথে খুনসুটিতে ব্যস্ত। নাতি ছেলে একটা নাতনি। একটা লাতনি, হ্যাঁ। একটা হয়েছে লাতি। আসলে এই তিন ন্যাং টাকা নেই, এই তিন ন্যাং টাকা নেই, তিন ন্যাং আবু সাইদ। সত্যি এই ভাইয়ের হাসিটা কিন্তু আমার ভালো লাগে। এই যে আবু সাইদ। আবু সাইদ, কি কিউট একটা বাচ্চা। তুমি যাবে আমার সাথে? মামা যাবেন আমার সাথে? আজিজুল ভাই তার নাতির সাথে খুনচুটিতে ব্যস্ত। একে একে পরিবারের সবাই এসে এখানে বসছে। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই হচ্ছে ভাইয়ের নাতনি, এই হচ্ছে ভাইয়ের বেটার বউ মানে আমাদের চাচি, এই হচ্ছে আমাদের ভাবি, আর এই যে নাতনি, না নাতি স্যার, লাতি নাতি। এখানে আসার পর আতিথেয়তা থেকে আমি মুগ্ধ। এই হচ্ছে কাঁঠাল নিয়ে নিলাম, বিসমিল্লাহ। কাঁঠাল কিন্তু আমাদের ওই এলাকায় বা যশোরে প্রচুর পরিমাণে হয়ে থাকে সেই কাঁঠাল। বিসমিল্লাহ। এটা কি চরের কাঁঠাল? জি। সেই সেই স্বাদ এটি চরের। আমাদের দক্ষিণাঞ্চলের যে কাঁঠাল হয় তার থেকেও বেশি স্বাদের এই কাঁঠাল। টিনের চাল, মাটির বাড়ি, ঝড় তুফান, বৃষ্টি, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হয় এখানে। আজিজুল ভাইয়ের বাড়িতে প্রবেশের পরই সরলতা দেখে আমি মুগ্ধ। শত অপূর্ণতা হাসি মুখে মেনে নিয়ে বসবাস করছে যুগ যুগ ধরে। নাস্তা সেরে আজিজুল ভাইকে সঙ্গে করে ঘুরতে বেরিয়ে যায়। 3000 মানুষের বসবাস এই চরখানপুর গ্রামে। প্রতিটি ঘরই টিনের চাল এবং মাটির বাড়ি, নেই কোনো রান্নাঘর। প্রতি বছরই এখানে বর্ষায় বন্যা হয়, সম্পূর্ণ চরেই পানি উঠে যায়। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের কারণে ঘরবাড়িগুলো সব ভেঙে যায়। মাথা গোঁজার জায়গাটুকু আর অবশিষ্ট থাকে না। নেমে আসে দুঃখ, দুর্দশা, অভাবে, অনাহারে, অনিদ্রায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় এই গ্রামের মানুষের। পরিস্থিতি স্বাভাবিক হলে হার না মানা মন মানসিকতা, কঠোর পরিশ্রম দিয়ে আবারও ঘর বাঁধে এই গ্রামের মানুষ। ঝড়ঝাপটা, বন্যা, হাজারো বাধা বিপত্তি সত্ত্বেও এ গ্রামের মায়া কেউ ছাড়তে চায় না, থেকে যায় চরখানপুরে। এই হচ্ছে একটি বাড়ি। প্রত্যেকটি বাড়িতে এরকম বিশালি রাখা আছে গরুকে খাওয়ানোর জন্য। যে এটা কি? এটা এটা ধান ধান ভাঙায় না, মাড়াই কল। মাড়াই কল। এটি কিন্তু আমাদের এলাকায় খুব কমই পাওয়া যায়। দেখুন চরে কিন্তু এরকমই আছে মাড়াই কল। এটি হচ্ছে নাট বোল্ট সিস্টেম করে এরকম তৈরি করছে। এটি মসজিদ, বাচ্চারা আছে, আরবি পড়ছে। এটা কি বলে? এটা মাছ ধরার, এটা মাছ ধরা, চিংড়ি মাছ ধরা, চিংড়ি মাছ ধরার যন্ত্র। এই তৈরি করছে কাঠ দিয়ে, জাল এরকম। আর এই হচ্ছে সেই ধান ভাঙানো রাইস মিল। আপনারা তো এখানেই করেন? হ্যাঁ, এটা হলো ময়দার মিল, এটা ময়দার মিল। আর এটা হলো ধানের মিল। আমাদের সময় কিন্তু সাইকেলে বা ভ্যানে করে নিয়ে যেতাম এক গ্রাম থেকে আরেক গ্রামে, সেখানে গিয়ে আমরা ভাঙাতাম। আর এরা এরকম। চরখানপুর গ্রামের পুরুষ এবং মহিলা উভয়ই পরিশ্রমী। জেলেরা নদীতে মাছ ধরে বছরে একবার ধান চাষ সহ বিভিন্ন ফসল উৎপাদন হয় এই গ্রামে, তবে প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। হাঁস, মুরগি, গরু, ছাগল পালনই জীবিকার একমাত্র মাধ্যম। ভালো আছো তোমরা? কি করছো তোমরা? খেলছে। একটা হাই দিয়ে দাও। হাই। ভাঙানো যখন ভেঙে গেল, চাচি কাজ করছে। এই যে চাউল ঝাড়ছে। এটা হচ্ছে আমাদের জাতীয় দেশি চাউল। দেশি চাউল? কি চাউল এটা? 28। এটা আমাদের ওইখানেও তো 28 ধান হয় একই রকম, তবে এটা আমাদের যেরকম পরিষ্কার ওই রকম পরিষ্কার না। আমার মনে হয় চরেরটাই। মানে চর মানে আপনাদের ওখানে যে অটোমেল করে, আর আমাদের এখানে তো অটোমেল নাই। না, আমাদের অটো না, একই রকম। এটা মনে হয় সিদ্ধ। হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের শেষ প্রান্তে। শেষ দিকে রয়েছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। ভাইরাসকে আমি কিন্তু কাজটা একবারই মানে সেই নষ্ট করে দিলাম। ভাই করবে অবশ্য, আমি রাজশাহী নিয়ে যাব। এই হচ্ছে
এই দেখেন একবারই শেষ। এ চলে আসলাম হচ্ছে মুর্শিদাবাদে, ভারতের মুর্শিদাবাদ। এর পূর্বে কখনো যা হয়নি মুর্শিদাবাদ, ইনশাল্লাহ যাবো, ভাইকে সাথে করে নিয়ে যাবো দরকার হয় সেই মুর্শিদাবাদ। আর আপনাদের তো এমনি যাওয়া হয়, ইনশাল্লাহ যাব মুর্শিদাবাদ, লালগোলা, নবাবদের শহর। আর এই বিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই চলে আসলাম মুর্শিদাবাদে। একই জমি, শুধুমাত্র দেশটা আলাদা। আর এদিক দিয়ে দেখা যাচ্ছে রাজশাহী, আর এখানে নীল দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর এটি সম্পূর্ণ ভারতের জমি। এই যে এখানে ভারতীয়রা চাষ করছে, এক আনি বলে এরকম। এটি প্রচুর সেন্ট, সেই হলুদের চেয়েও যে সেন্টটা আছে তার চেয়েও বেশি। আমরা যাচ্ছি, রয়েছে আইজুল ভাই, এরকমরা চরখানপুর ঘুরছি, দেখছি গ্রামের যে জীবনযাপন আছে সেটি দেখছি। পূর্বে এখানে কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান চালু হয়েছে। চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পবা, রাজশাহী। এটি স্থাপন করা হয় 1965 সালে, অনেক আগে, 35, 26, 61 বছর আগে। বিষয়টা ভালো লাগলো। এই প্রাইমারি স্কুলের ডান দিকে রয়েছে বিজিবি ক্যাম্প, সেটি আমাদেরকে তুলতে নিষেধ করছে এইদিকে। আর এই হচ্ছে প্রাইমারি স্কুল। আমরা একটা রুমে ঢুকবো। বাবু তোমরা ভালো আছো? কিসে পড়ো তোমরা? কিসে পড়ো তোমরা? ওয়ান। এই যে উপরে ফ্যান আছে, এই ফ্যানটা কিসে চলে? সৌরবিদ্যুতে না বিদ্যুতে? সৌরবিদ্যুতে ফ্যান চলছে, সিলিং ফ্যান। এরপরে আরেকটি রুমে যাব বা ক্লাসে যাব, দেখব বাচ্চা কাচ্চারা কি করছে। এখানে অল্প কিছু বাচ্চা আছে। এই যে বাবু ভালো আছো তোমরা? কোন ক্লাসে পড়ো তোমরা? শিশুতে। এরকম উপরে সিলিং করা, খুবই ভালো লাগছে দেখতে, অনেক বড়, সত্যি ভালো লাগছে। আমি যদি আর একটা ক্লাসে গিয়ে দেখাই, এই হচ্ছে বাইরে, অনেকগুলো রুমই আছে, এই কয়েকটা। খুবই ভালো লাগলো, এরকম বাচ্চা কাচ্চারা এখানে ক্লাস করছে। তবে এখানে অসুবিধা হচ্ছে বিদ্যুৎ নেই। এই প্রতিষ্ঠানে এখনও স্যার আসেনি, হয়তো আসবে এরকম। এই হচ্ছে অফিস কক্ষ, আর এখানে মোট 2টি বা 3টি রুম রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? হাফেজি পড়তেছেন? দাখিল মাদ্রাসা না হাফেজি? হেফজো। কয়জন আছেন আপনারা? 60 জন। ও আচ্ছা, এই হচ্ছে এখানে মসজিদ আছে, মাদ্রাসা। সবাই হাফেজি পড়তে চাও? বাসা কি সব চরে না বাইরে? সব চরে। 60 জন। ভাই আবার এই যে ধার দিচ্ছে, এটা কি পাট কাটা হয় নাকি? এই হচ্ছে অজুখানা, মোট 60 জন ছাত্র। এটা হচ্ছে মসজিদ। আর এখানে সমস্যা হচ্ছে সৌরবিদ্যুৎ, বিদ্যুৎ নেই, এরকমই চলছে। প্রত্যেকটি বাড়ি একই অবস্থা, টিনের বাড়ি। অনেক কষ্টকর এক জীবন ব্যবস্থা এই চরখানপুরের মানুষ। যখন বন্যা হয় তখন নাকি এই হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। অনেক কষ্ট করে এরা টিকে আছে এরকম বছরের পর বছর, যুগের পর যুগ। খুবই কষ্ট। আর আপনারা যারা শহরে থাকেন বা আমরা যারা শহরে থাকি, তাদের বিষয়টা কিন্তু ভাবুন যে কত বিলাসিতা। আর এদের বিলাসিতা তো নেই, সেই সাথে আছে শান্তি এবং কষ্ট। চরখানপুরে আসার পর আইজুল ভাই এবং ভাবির ব্যবহারে আমি মুগ্ধ। ভাবিকে বিদায় দেওয়ার সময় ভাবির হাতে কিছু টাকা দিই শাড়ি কেনার জন্য। এরপর দেখি ভাবি আমার সাথে যাচ্ছে বিদায় দিতে। ভাই এবং ভাবি যাচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে আসতে। আর কুলসুমকে এখনো পাওয়া যায়নি, সে হচ্ছে ঘুরে বেড়ায়, তাকে পাওয়া খুবই কঠিন। ভাই এখানে অসুবিধা কি কি আছে? এখানে অসুবিধা, আমার এখানে একটা হাই স্কুল, হ্যাঁ, আর একটা যাতায়াতের একটা ব্রিজ সেই জায়গায়। এইখানে ব্রিজটা হলেও হয়তো, এখানে খালি এই ব্রিজটা হলে হয়ে যেত। হ্যাঁ, এটাই পাওয়া যায়নি। আমরা কিন্তু কুলসুমকে পাচ্ছি না। কিরকম আয় হয় পার ডে মোটরসাইকেলে এই চরে? হয় না, কম এখন। মানুষজন আসে না? আগে আগে হয়তো 2000, 2500 মারা যেত, এখন 500, 600, 700, 800 হয়। এরকম চরে কিন্তু মোটরসাইকেল ছাড়া যাতায়াতের
কোনো মাধ্যম নেই। স্থানীয় যারা আছে তারা অবশ্য হেঁটে হেঁটে যায় সেই পদ্মার পাড়ে। এই চরের একমাত্র মাধ্যম মোটরসাইকেল। এরা এইভাবে ইনকাম করছে এবং জীবিকা নির্বাহ করছে। সেই সাথে বিভিন্ন ফসল আদি হয়, যেমন ধান থেকে শুরু করে পাট, এরপরে সবই হয়। তবে সমস্যা হচ্ছে এপাশে ভারতের সীমানা এবং বাংলাদেশের ছোট্ট একটি জায়গায় চরখানপুর। তোমার জন্য কিন্তু আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে। একটা জামা কিনবা? হ্যাঁ থাকো। যাচ্ছে ভাই আগে, আমরা যাচ্ছি রাজশাহীর দিকে। এরকম পাটাতল বাঁশের চটার পথে হেঁটে যাচ্ছি, ভালোই লাগতেছে। এখানে কুমির আছে? এই যে এইখানে নাকি কুমির আছে, কি বলে? এই যে ওই যে নৌকা ডুবাইনে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলানে উঠে ছেলেপিলা যখন আসে তখন ছেলেপিলা কেমন তারা তাড়ে। ও আচ্ছা, এখানে কুমির আছে, পানি অল্প, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। আমি ছিলাম কিন্তু প্রায় 1 ঘন্টা মতো আইজুল ভাইয়ের থেকে। ভাইয়ের সরলতা দেখে আমি মুগ্ধ। আপনারা যারা আসতে চান আসতে পারেন, সত্যি উনি খুবই ভালো মানুষ এবং সরলতা দেখে আমি মুগ্ধ। চরখানপুরের যে মানুষের জীবন যাপন সেটি দেখে যাবেন, তাহলে আপনার যে অস্তিত্ব সেটি আপনারা বুঝতে পারবেন। সত্যি টাকা পয়সা কিছুই না, ব্যস্ততা কিছুই না, এই যে স্মৃতি থেকে যাবে আজীবনকাল মনে রাখার মতো। চরে মালামাল নেওয়ার একমাত্র মাধ্যম এই হচ্ছে ট্র্যাক্টর। এই মামা ভালো? এই এক টিপ এখান থেকে আনতে কয় টাকা নেন? এই যে আনছে 1200। এটা ওই চর থেকে নিয়ে আসবেন? ও আচ্ছা, 1200 টাকা নিবে এরকম। ফিরে যাচ্ছি রাজশাহীতে। চরখানপুরের মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের সঙ্গী অনিশ্চয়তা ভরা জীবন কাটান এই গ্রামের মানুষ, যা আধুনিক যুগে অবিশ্বাস্য। আজিজুল ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি এবার রাজশাহীতে। সারাদিনই নৌকায় স্থানীয়রা পার হয় এভাবে। আমরা এবার যাচ্ছি স্থানীয়দের সাথে। সকালবেলা 2 জনে গিয়েছিলাম, এই কারণে আমাদের ভাড়া লেগেছিল জনপ্রতি 150 টাকা করে। এবার যেহেতু আমরা স্থানীয়দের সাথে যাচ্ছি, এই কারণে আমাদের ভাড়া নেয় জনপ্রতি 30 টাকা। আমাদের নৌকা মাঝ নদীতে প্রবেশ করার পরই পদ্মা যেন তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে। আমার কিন্তু ভয়ে প্রাণ যায়, এরকম একটা অবস্থা হয়েছে। এরকম সবাই ভিজে গেছে, ক্যামেরাটাও ভিজে গেছে, আইজুল ভাই যে সেও ভিজে গেছে। আমি কিন্তু ভয় পাচ্ছি, এরকম অবস্থায় পড়েছি যে আমি কখনো বাবা কি অবস্থা, ভরা পদ্মায় এরকম, আসলে ভয় পাওয়ার মতো অবস্থা। পদ্মা যে এত ভয়ঙ্কর হয়ে যাবে তা কখনো ভাবিনি। চরখানপুর গ্রামের মানুষেরা এই পদ্মা পেরিয়ে সবসময় আসা যাওয়া করে, তাই এদের কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। ভয়ঙ্কর এই পদ্মার রূপ দেখে আজিজুল ভাই যেন চিন্তিত। এখানকার নৌকার মাঝিরা ভয়ঙ্কর পদ্মার সাথে অভ্যস্ত, তাই তারা জানে কিভাবে এটি পাড়ি দিতে হয়। আমার জন্য পদ্মা নদী পাড়ি দিয়েছিল নতুন এক অ্যাডভেঞ্চার। চলে এলাম বড় কুঠির ঘাটে, যেটি হচ্ছে পদ্মার পাড়। সাথে আছে আজিজুল ভাই। যখন ফিরছি তখন কিন্তু ভয় লাগছিল, নৌকা উল্টে উল্টে যাচ্ছিল। আমার তো ভয়ে প্রাণ ছিল না, তবে এদের জন্য স্বাভাবিক। অনেক পরিশ্রম করছি সারাদিনই। সেই গিয়েছিলাম চরখানপুরে, ভাইকে সাথে করে আনলাম রাজশাহীতে, এরপরে কিছু ওষুধ দিলাম। যাই হোক, এর পরবর্তী ভিডিও হবে হচ্ছে চাপাই নিয়ে। তো আজকের এই ভিডিওটি এই সাহেব বাজার থেকে শেষ করছি। বিদায়।